যে আপনারা তো বলছেন যে শেখ হাসিনার বিচার করা ছাড়া নির্বাচন আপনারা চান না, মানে যে সময় তো অনেক লাগবে, তাহলে কি এতদিন নির্বাচনটা হবে না? না, দেখুন, আমরা যেটা বলেছি যে এই মুহূর্তে আমরা আমাদের নাগরিক কমিটি যখন ফরমেশনটা হয় বা আত্মপ্রকাশটা হয়, তখন আমরা আমাদের ৮ দফা একটা কার্যপরিধি বলেছিলাম যে যেই পরিধির মধ্য দিয়ে আসলে পুরো বাংলাদেশে এই মুহূর্তে কি কি কাজ আসলে প্রয়োজন, সেই কাজগুলো আমরা নিজেদের ঘাড়ে নিয়েছি এবং সেটার মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং সবচেয়ে বড় জায়গা নিয়ে আমাদের কনসার্নের জায়গা হচ্ছে বিচার। কারণ একটা বিষয় হচ্ছে শহীদ এবং আহতদের পরিবারের এবং সব কিছু মিলে তাদের পুনর্বাসন এবং চিকিৎসা, এটা একটা খুব বড় পার্ট। এবং সেই সাথে আহত এবং শহীদদের উপরে যারা হামলে পড়েছিল এবং যাদের নির্দেশে এবং যাদের তত্ত্বাবধানে এই পুরো জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তাদের বিচার, এবং সেই সাথে আছে ১৬ বছরের গুম খুন হত্যাকাণ্ড, এইসবের বিচার। আমার মাঝে মাঝে প্রশ্ন হয় যে এই ১৬ বছরে যারা নিপীড়িত তারা আসলে ওই বিচারগুলো চান কিনা। কারণ এই বিচারগুলো যদি আমরা এই মুহূর্তে এই প্রক্রিয়াটা শুরু করতে না পারি, তাহলে এটা কি কোনো ধরনের পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে, পলিটিক্যালি ইলেক্টেড যে গভর্নমেন্টের কথা আমরা বারবার বলছি, এটার একটা বড় শঙ্কা থেকে যায়। কারণ কি, আমরা বারবার দেখেছি যে এই যে প্রক্রিয়া, তারা যে প্রক্রিয়ার মধ্যে এবং এই বোঝাপড়াগুলো করেন, আন্ডার দ্য টেবল নানান ধরনের বোঝাপড়া করেন, এই বোঝাপড়ার মধ্যে দিয়ে আসলে এই যে মানুষের যে বিচারের আকাঙ্ক্ষা, এগুলো আসলে লোপাট হয়ে যায়। তো আমাদের একটা শঙ্কা হয় যে ওনারা নিজেদের যে নেতাকর্মীদের, বিভিন্ন দল, শুধুমাত্র একটা দল না, বিভিন্ন দলের যে নেতাকর্মীদের এই ধরনের নির্যাতন নিপীড়ন হয়েছে গত ১৬ বছরে, গুম খুন হয়েছে, তাদের এই মানে এই যে অসহায়ত্বের এই বিচার কি তারা চান কিনা। তো এই জুলাই হত্যাকাণ্ডের বিচার কিন্তু এই মুহূর্তে অভ্যুত্থানকে টিকিয়ে রাখার, অভ্যুত্থানকে সমুন্নত রাখার। আচ্ছা, ছোট্ট আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি বলছেন যারা যারা এই বেশিরভাগ অত্যাচারিত হচ্ছে বিএনপির নেতাকর্মীরা গত ১৬ বছরে, বিএনপির নেতাকর্মীদের অত্যাচারের বিচার বিএনপি চাইবে না, এটা কি বিশ্বাসযোগ্য? না, আমি বলেছি যে আমার একটা মাঝে মাঝে এটা একটা রিয়েলাইজেশন হয়, কারণ বিচারের কথাটা আমরা বললেই মনে হয় যেন আমরা একটা অপরাধ করে ফেলছি। তো বিচার তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, মানুষ অন্যায় করলে তার বিচার হবে, যে অন্যায় করবে, পার্টি অন্যায় করলে পার্টির বিচার হবে। এখানে বিচার প্রক্রিয়া নিয়ে সাংগঠনিক কোনো আলাপ দেখি না যে বিচার প্রক্রিয়া কেমন হওয়া উচিত, সেই বিচার প্রক্রিয়া আসলে মামলাগুলো কেমন হচ্ছে, এই মামলাগুলো আসলে আদালতে টিকবে কিনা, এইগুলো নিয়ে কনস্ট্রাকটিভ আলাপ হতে পারে। এই মুহূর্তে আমরা বাংলাদেশে আসলে পুনর্গঠন কেন বলি? আচ্ছা, এই মুহূর্তে একটা সুন্দর পরিবেশ আছে, এই মুহূর্তে একটা স্থিতি অবস্থা আছে, এই স্থিতি অবস্থায় চলেন আমরা সবাই মিলে আলাপ করি এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আসলে দেখি যে আমরা কে কিভাবে এখানে অবদান রাখতে পারি। কিন্তু তা না করে আমরা দেখছি যে বিচারকে একটা গৌণ বিষয় পরিণত করা হচ্ছে। বিচার হচ্ছে এখানে মুখ্য বিষয়। কারণ অভ্যুত্থান তো যারা দাবি করছেন যে আমরা অভ্যুত্থান করেছি, আমরাই পিছনে ছিলাম, আমরাই করেছি, এই ধরনের বক্তব্য আসছে, কিন্তু আমরা জুলাই মাসে আসলে সেই চিত্র দেখি না, কিন্তু পরবর্তীতে দেখছি যে নানান রকমের দাবি আসছে। তো এই দাবিগুলোর মধ্যে দিয়ে আসলে যদি অভ্যুত্থানের শক্তি হিসেবে এটা হচ্ছে আন্দোলন করেছে, কিন্তু আসলে আমরা ফলশ্রুতিতে কি দেখলাম, মানুষ আসলে শেষ পর্যন্ত কেন নেমে আসলো, কিসের ব্যানারের আন্ডারে আসলে নেমে আসলো, তার তো এইটা কনভিন্স হইতে হয়েছে যে তার এই অর্জনটাও লোপাট হয়ে যাবে না। কারণ এর আগেও তো ৯০ আমরা দেখেছি যে ৩ দলের রূপরেখা কারা ভঙ্গ করলো। তো এই হিস্ট্রিগুলো আছে, এখন হিস্ট্রি আছে মানে যে সামনের দিনে তা হবে তা আমি বলতে চাচ্ছি না। তবে পরিবর্তনের আমরা মানে সিমটম আমরা কিভাবে দেখব? কারণ আমরা তো দেখছি যে এখনো আসলে বিচারের কথা বললে মনে হচ্ছে যেন আমরা অন্যায় করছি, কিন্তু অভ্যুত্থানের শক্তি হিসেবে যারা নিজেদের দাবি করছেন তাদেরকেই নিশ্চিত করতে হবে যে বিচার যেন নিশ্চিত হয়। তাহলে করে তারা যে অভ্যুত্থানের শক্তি হিসেবে নিজেদের দাবি করছেন, অভ্যুত্থানটা আসলে থাকবে, আর না হলে এই অভ্যুত্থানও কেনা বেচা হয়ে যাবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনি কি আমি আপনাকে আচ্ছা, এখানে ছোট্ট আমি একটা যুক্ত করি। উনি বলছিলেন যে তাদের এক ধরনের অবিশ্বাস আছে যে আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেই বিচার, এই যে বিচারগুলো হচ্ছে সেই বিচারগুলো হবে কিনা। আরেকটি হচ্ছে গতকাল সুজন একটি অনুষ্ঠান করেছিল, সেখানে তারা বলেছে যে রাজনৈতিক যদি দলগুলো আছে যে সংস্কারের কথাগুলো এখন বলা হচ্ছে, সেই সংস্কারগুলো হবে কিনা এ ব্যাপারে সুজনও সন্দেহ প্রকাশ করেছে। আমি আপনাকে একটা কথা বলি, রাষ্ট্র হচ্ছে একটা জনপদের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান, একটা সমাজের জনপদের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সরকার হচ্ছে একটি সর্বোচ্চ কর্তৃত্ব। আপনি কি আমার সাথে একমত? জি। আসুন, এই সরকার যারা চালায় এরা বলে আমরা অরাজনৈতিক,
কন্ট্রাডিক্টরি না? তাহলে আপনি দেখবেন এই সরকারটি একটি দুর্বল সরকার। এই সরকারটি টিকে আছে রাজনৈতিক দলগুলির সম্মতির উপর। সম্মতি কমে যাবে বা শ্রেণী পেশার মানুষের সম্মতির উপর। তো এই সম্মতিটি নড়ে যাবে, সরকারটি হেলে যায়। আপনি দেখুন 5 তারিখে যারা যারা এই সরকারের 8 তারিখে যাদের সম্মতি ছিল এই সরকার গঠনের প্রশ্নে, আজকে কি এই লোকগুলি কি একই জায়গায় দাঁড়িয়ে আছে? 5 তারিখে ক্ষুব্ধ ক্রেতা, বাজারে গিয়ে যে ক্ষুব্ধ ক্রেতা, যে সবজি কিনতে পারে না, মাছ কিনতে পারে না, মাংস কিনতে পারে না, সে যে ক্ষুব্ধ ছিল, সে মনে করতো যে হাসিনার বিদায়ের সাথে সাথে আমার এই ক্ষোভের অবসান হবে, আমার এই পরিস্থিতির অবসান হবে। তার স্বপ্ন ভঙ্গ হয়েছে, সে আর এই রাস্তায় নাই এখন। নাম্বার 2 আসেন, আমরা মনে করতাম যে এই সরকার শেখ হাসিনার বিদায়ের পরে একটি সুস্থ স্বাভাবিক নির্বাচন হবে, দ্রুত একটা নির্বাচন হবে। আমরা যে জনগণের মালিকানার জন্য যে সংগ্রাম করছি 16 বছর ধরে, জনগণের মালিকানার প্রশ্নে, জনগণের মালিকানার প্রতিষ্ঠা বা ফিরিয়ে দেওয়ার প্রশ্নে কোনো খবর নাই। দ্যাট ইজ রাজনৈতিক দলগুলি কনসার্ন। 31 দফা যে সংস্কারটা, এইটা 31 দফা সংস্কার প্রস্তাব, এটা প্রথম 1 বছর কাজ হয়েছে, 22 সাল পুরোটা কাজ হয়েছে, এবং 19শে ডিসেম্বর 2022 সালে এটা ওয়েস্টার্ন হোটেলে প্রথম ইন্ট্রোডিউস করা হয়। তারপর 62টি রাজনৈতিক দল সহ এবং গণ অধিকার পরিষদ, ডান বাম সবাইকে মিলে বলল আমাদের আরও কিছু প্রস্তাব আছে, যেমন 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না। তো ছিল পরপর 2বার, এটা এইসব মিলিয়ে আসলে 31 দফা। তো 31 দফা হচ্ছে 62টি রাজনৈতিক দলের প্রস্তাব, শুধু বিএনপি না কিন্তু এটা। তো এটার সাথে তারা কনসার্ন না। আমরা কিন্তু 13ই জুলাই 2023 তারিখে আমরা দিয়েছি, 31 দফা দিয়েছি। তো আপনি দেখেন যে আজকে রাজনৈতিক দলগুলি সম্মতি যে জায়গাটাতে, তার সংস্কার প্রস্তাবে এইটা আমলে নেন না। আপনাকে তো ইউনূসের সরকার দুর্বল সরকার কিভাবে বলি দেখেন, টাকা ছাপাবো না বলেছে, আমরা টাকা ছাপাবো না, টাকা 22,500 কোটি টাকা ছাপিয়েছে তো নাকি? আপনি দেখেছেন নিউজটা? অবশ্যই 22,500 কোটি ছাপিয়েছেন, আমাদের ইকোনমিতে ইনজেক্ট করেছেন নিউ মানি ইনফ্লেশন হয়েছে, মানি ইনফ্লেশন কিন্তু এটা অর্থনীতি দরকার ছিল তো, দরকার ছিল। নতুন করে তো হলো তো না, কিসের অর্থমন্ত্রী আমি আপনাকে বলি আজকে, আমি শুধু গুলশান বনানী বাড়ি দ্বারা 3টা জায়গায় রেড করব, 5,000 কোটি টাকা বাংলাদেশের অর্থনীতিতে যোগ হবে, 5,000 কোটি টাকা। এই সরকার এই সাহস নাই, এই সরকার তার পুলিশকে মুভ করাবে। পুলিশ মুভ করে না কেন? এই সরকারের যে আছে কি নাম, ওই স্বরাষ্ট্র উপদেষ্টা, কয়টা পুলিশের গিয়েছে বলেন, কয়টা পুলিশ লাইনে গিয়েছে, গিয়ে বলেছে আসুন, বক্তৃতা করেছে পুলিশের। ডক্টর ইউনূস কয়টা জেলায় গিয়েছেন অফিসারদের শক্তি সাহস ফিরিয়ে আনার জন্য, সচিবালয়ে কয়দিন কর্মচারীদের সাথে বসেছেন। তো এই ধরনের ঘরে বসে স্বপ্ন দেখে সরকার চলে না। সরকার চালাইতে গেলে মাঠে নামতে হয়, সরকার চালাইতে গেলে রাস্তায় মাঠে নিজের শক্তি থাকতে হয়, সাংগঠনিক শক্তি থাকতে হয়। তো এই জন্য আমরা বলছি যে বাবা আপনি আসছিলেন, আপনাকে আমরা এনেছিলাম। আমরা ধরুন আমি আপনাকে বলছি যে শেখ হাসিনা 18ই জুলাই না, কিন্তু 25 তারিখে তো নির্বাচন, মানে 2025 সালে তো বলছি শেষের দিকে 18ই জুলাই, কথা শুনুন না, 18ই জুলাই যদি শেখ হাসিনা বলতো যে আসুন আমরা ছাত্র সকল দাবি মেনে নিলাম, এই নির্বাচনটা বাতিল 7ই জানুয়ারি নির্বাচন বাতিল, আমরা একটা নির্বাচন করব, নির্বাচনটা কি হইতো না এতদিনে? হয়ে যেত তো। তো আপনার এখন নতুন করে সংস্কার প্রস্তাব কারোই ছিল না, 3 তারিখ পর্যন্ত ছিল না। তো 9 দফায় সংস্কার প্রস্তাব ছিল না, 4 দফায় ছিল না, 8 দফায় ছিল না। আমরা সংস্কার প্রস্তাব যখন আসছে, নতুন সরকার নিয়ে আসছে, আমরা কেন রাজি হয়েছি? আমরা মনে করছি আমাদের 31 দফা সংস্কার প্রস্তাব আছে, ওরা যদি কিছু কাজ করে যায় সংস্কারের কাজ এগিয়ে থাকলো, মন্দ কি না। সামান্তা যেটি বলছেন তার একটা আশঙ্কা যে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তাহলে এই যে বিচার প্রক্রিয়াগুলো শুরু হচ্ছে সেগুলো শেষ হবে না। আমি আপনাকে বলি বিচার প্রক্রিয়ার জন্য কতদিন চান? আমি মনে করলাম যে উনার কথাটা তর্কের খাতিরে আমি মনে করলাম যে একটা নির্দিষ্ট সময়ের জন্য, আমি মনে করলাম 5 মিনিটের জন্য আমরা মেনে নিলাম, উনার আশঙ্কাটা সত্য। তো এই বিচারটা হইতে তো লাগবে 10 বছর, এই বিচারটা হইতে 10 বছর লাগবে। সংস্কারটা
তারা যে সংস্কার চান এই সংস্কারটা হইতে লাগবে 10 বছরের বেশি। জি। তো এটা কি বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করেন তো, আপনার এখান থেকে এটা নেন যে বাংলাদেশের মানুষ 10 বছর নির্বাচনের জন্য অপেক্ষা করতে রাজি আছে কিনা? তাহলে নির্বাচনের সময় কতদিন অপেক্ষা করতে হবে? নির্বাচনের জন্য আমি একদিনও অপেক্ষা করতে রাজি না। নির্বাচনের জন্য আমি একদিনের অপেক্ষা করতে রাজি না, কারণ আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে এবং আমরা বলছি যে আমাদের দুইটা প্রোক্লামেশন লাগবে। এক হচ্ছে প্রোক্লামেশন অফ জুলাই, এটা দিতে হবে। আমি জানি না যে আমাদের রাজনৈতিক দলগুলো এটা ভাবছেন কিনা এবং তারা কিভাবে আসলে অভ্যুত্থানকে সমুন্নত রাখার পরিকল্পনা করেছেন, এটার কোনো রোডম্যাপ তাদের কাছ থেকে আমরা পাইনি। আর সেই সাথে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা ছিল, যেটাকে আওয়ামী লীগ ছুঁড়ে ফেলে দিয়ে তাদের প্রিএমবেল কোথা থেকে ধরে নিয়ে আসছে, এই প্রিএমবেল বসে এতদিন সাংবিধানিক সংকট এবং সকল দল তাদের আমলে এই সাংবিধানিক সংকট আমাদের দেখিয়েছে। এই সংবিধানকে আসলে চেঞ্জ করতে হবে, এই কারণে আমাদের গণপরিষদ নির্বাচন দরকার। এই জন্য আমি আর একদিনও অপেক্ষা করতে রাজি না, যে সাংবিধানিক এই সংকটের দোহাই আমি আর একদিনও শুনতে রাজি না। তো আমাদের নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। গণপরিষদ নির্বাচন লাগবে, তার মধ্যে দিয়ে নতুন সংবিধান আনতে হবে এবং নতুন সংবিধানে দুইটা প্রোক্লামেশন প্রিএমবেল হিসেবে আনতে হবে। আমাদের প্রস্তাবনায় আমরা তাই দিয়েছি এবং আমরা মনে করি যে এ ছাড়া আর কোনো উপায়ে আমরা সাংবিধানিকভাবে এই জুলাই অভ্যুত্থানকে ধরে রাখার আর কোনো উপায় নেই। এবং আমরা দেখছি যে এই একদম ফান্ডামেন্টাল কিছু বিষয়ে অনেকগুলো পক্ষ একদমই উদাসীন এবং আমাদেরকে এই জন্য বারবার এগুলো বলতে হচ্ছে। আর যেটা এক দফার কথা বলা হয়েছে, এটা বারবার বিভিন্ন জায়গায় এটা কনসেন্ট মেক করা হচ্ছে। আমি তীব্রভাবে এটার প্রতিবাদ জানাই। এক দফায় 3 তারিখ স্পষ্টভাবে বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং ফ্যাসিবাদী শুধুমাত্র হাসিনার পতনের কথা বলা হয়নি, সেটা একটা পার্ট এবং সেটার সাথে দুইটা পার্টকে সমানে লোপাট করে দেওয়া হচ্ছে। এইভাবেই আসলে লোপাটের রাজনীতিগুলো হয়, যে ফ্যাসিবাদী ব্যবস্থা আসলে যদি না টিকে তাহলে হচ্ছে দখলদারিত্ব, তারপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই কাজগুলো আসলে করা যাবে না। এটা তো আমরা জানি যে কাঠামোর ভিতর দিয়ে এই জিনিসগুলো হয়। তার মানে হচ্ছে তারা কাঠামোটা আসলে বিলোপ চাচ্ছেন কিনা এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারছি না, কিন্তু দাবির মধ্যে থেকে ওই দুইটা পার্টকে বাদ দেওয়ার মাধ্যমে আমরা আসলে যেটা মেসেজ পাচ্ছি, তারা আসলে ওই দুইটা পার্টকে একনলেজ করেন না এক দফার অংশ হিসেবে। কিন্তু আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এক দফার ভিতরে ওই পুরো 3টা পার্ট, ফ্যাসিবাদী হাসিনার বিলোপ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই 3টা পার্ট মিলে হচ্ছে এক দফা গঠিত হয়েছে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।